ভুলেই গিয়েছিলাম আমার একটা স্বামী আছে। আমার বিয়ে হয়েছিল আর আজকে আসছে দেখো স্বামীর অধিকার দেখাতে। আপাতমস্তক সামনে থাকা সুদর্শন পুরুষটির দিকে চোখ বুলিয়ে উপরোক্ত কথাটা তাচ্ছিল্যের স্বরে বলল 11 বছর বয়সে বিয়ে হওয়ার স্বামীকে। যখন পুরুষটির বয়স ছিল 19, মৃত্যু শয্যাগত। দাদার শেষ ইচ্ছে পূরণে এত ছোট বয়সে দুজন কিশোরীকে বিয়ে দেওয়া হয়েছিল। বিয়ে কী জিনিস বোঝার আগে অপরিণত বয়সে এই বিয়ে। দুজন কিশোরী মনে এই বিয়ের কোনো প্রভাবই পড়েনি। কে স্বামীর অধিকার নিয়ে আসছে রে? আর কিসের স্বামীর অধিকার? কবে কোন ছোটবেলায় বিয়ে হয়েছে কি না হয়েছে সেই বিষয়ে আবার অধিকার? ধুর, আমাকে কি তোর হ্যাংলা মনে হয় রে? ধুর সেমরি। কথাটা বলি অর্ব গটগট পায়ে চলে গেল। ভ্যাবলার মতো দাঁড়িয়ে অর্বকে যাওয়ার দিকে চেয়ে রইল আয়াত। রাগে তার সারা শরীর রি করছে ওর। ভাবে এত বছর পর কি দেখতে আবার মামার বাড়ি পা রেখেছেন উনি। আজ থেকে 9 বছর আগের কথা। শিকদার বাড়ির কর্তা ইরফান শিকদার মৃত্যুর শয্যাশায়ী। একমাত্র ছেলে একমাত্র মেয়ে রায়াত ইফতা। মৃত্যুর আগে ইরফান শিকদারের শেষ ইচ্ছা নাতিটিকে বিয়ে দেখে দেওয়া। কিন্তু রায়াত তো এখন অনেক ছোট, সবে 11 বছর বয়স, 6ষ্ঠ শ্রেণীতে উঠে। নতুন স্কুল, নতুন ক্লাস, নতুন বই নিয়ে কতই না মজা আছে রায়াত। কিন্তু তার দাদা ইরফান শিকদার হুট করে সিদ্ধান্ত নেয় নাতনির বিয়ে দেবে। ছেলে সাদেকুর রহমান এর একমাত্র মেয়ে আঞ্জুমানা আরাকে ডেকে নিজের শয্যার পাশে বসে ইরফান শিকদার তার ইচ্ছার কথা বলেন। পাশে দাঁড়িয়ে থেকে সব শুনছে সাদেকুর রহমানের স্ত্রী রমেনা বেগম। বাবার কথা অবাধ্য হতে পারে না সাদেকুর রহমান। ছোট মেয়ের বিয়ে দেওয়ার ইচ্ছে না থাকলেও বাবার শেষ ইচ্ছে পূরণ করতে সে রাজি হয়। হঠাৎই আঞ্জুমানা আরা বলেন, আইনে এত ছোট মেয়ে বিয়ে দেওয়ার নিয়ম নেই, এটা তো বাল্যবিবাহ হবে। ইরফান শিকদার তখন বলে, বিয়ে কাজী ডেকে কলমা পড়িয়ে বিয়ে দিলেই হবে এখন। রায়ের দিদি ভাইয়ের যখন 18 বছর বয়স হবে তখন না হয় আইন মোতাবেক রেজিস্ট্রি করে বিয়ে হবে। রমেনা বেগম তখন বলে উঠে, কিন্তু আমার এত ছোট মেয়ের জন্য পাত্র পাওয়া যাবে কোথায় বাবা? ইরফান শিকদার তখন চিন্তায় পড়ে যান। আসলে এত ছোট মেয়ের জন্য পাত্র কোথায় পাওয়া যাবে? সেই দিনকার মতো এইসব আলোচনা বন্ধ হয়ে গেল। এ কথা 4 দেওয়ালের মধ্যে এই 4 জনের মধ্যে রয়ে গেল। কিন্তু 2 দিন পর আবার ইরফান শিকদার সবাইকে নিজের রুমে ডাকলেন। সবাইকে আসার পর ইরফান শিকদার বললেন, অনেক ভাবার পর আমি দেখলাম পাত্র তো আমাদের ঘরেই আছে, তাহলে এত চিন্তা কিসের? সাদেকুর রহমান, রমেনা বেগম, আঞ্জুমানা আরা অবাক হয়ে একে অপরের মুখ চাওয়াচাই করে। এতপর ভুরু কুঁচকে 3 জনই সুধায় তিনি কি বলতে চাইছেন। তখন ইরফান শিকদার বলে, আমাদের অর্গব দাদু ভাই তো আছে। 3 জনই যেন আকাশ থেকে পড়ে। অর্গব হলো আঞ্জুমানা আরা একমাত্র ছেলে। স্বামী মারা যাওয়ার পর আঞ্জুমানা আরার স্বামীর সংসার ছেড়ে ছেলেকে নিয়ে গত 5 বছর ধরে বাপের বাড়ি থাকে। ইরফান শিকদার এবার আঞ্জুমানা আরাকে বলে সে রাজি কিনা। আঞ্জুমানা আরা এক কথায় রাজি হয়ে যায়। ব্যাস সেই রাতেই বিয়ে আয়োজন করা হয়। একদম সাদামাঠা বিয়ে, শুধু কাজই আসবে আর বিয়ে পড়াবে, তাই হয়ে যাবে। আঞ্জুমানা আরা রায়াতকে ওর মায়ের বেনারসি পরিয়ে নিজ হাতে সাজিয়ে দিচ্ছে। ছোট্ট শিশু সুলভ মনে এসবের কিছুই ওর বুঝে আসে না। যে যেভাবে বলছে সেভাবেই রয়েছে। বিয়ে কি জিনিস, স্বামী কি, এসব পুতুল খেলা এই বয়সে ওর কাছে পুতুল বিয়ের মতোই মনে হচ্ছে। তাই নিজেকে পুতুল পুতুল ভেবে খুশি মনে সাজিয়ে দিচ্ছি। ইরফান শিকদারের ঘরে ওদের বিয়ে পড়ানো হয়। নিজের চোখের সামনে নাতিটির বিয়ে দেখে চোখ জুড়িয়ে যায়, মনে মনে শান্তি পায়। মরার আগে নাতিটির একটা গতি করে যেতে পেরেছে। 2 চোখ ভরে দেখে, প্রাণ ভরে দোয়া করে ওদের দুজনকে। বিয়ে শেষে নিজের রুমে পায়চারি করতে থাকে অর্গব। রাগে, ক্ষোভে, দুঃখে ও সব কিছু তছনছ করতে মন চাইছে। রায়াতের বয়সে কিছু না বুঝলেও অর্গব তো 19 বছর বয়স, সবে এইচএসসি পাশ করেছে।
চোখে কত স্বপ্ন, ভার্সিটিতে পড়বে, ভালো চাকরি করবে, কিন্তু তার আগেই নানার ইচ্ছা পূরণ করতে তাকে বলির পাঠা বানানো হলো। এতটুকু পুচকে মেয়ের সাথে তাকে বিয়ে দিয়ে দিল। আর যা হোক, যেত বুঝে বিয়ে কি তাই বলে ওইটুকু এক মেয়ের সাথে বিয়ে দিবে? অন্তত 15-16 বছর হলেও এক কথা ছিল, যে মেয়ে এখনো পিরিয়ড শুরু হয়নি সেই বাচ্চা মেয়েকে তার গলায় ঝুলিয়ে দিয়েছে। মায়ের মুখে বিয়ের কথা শুনে প্রথমে অমত করলো। তার মা তাকে বোঝায়, নানার ঘাড়ে বসে কতদিন ধরে খাচ্ছে তারা। তার নানার শেষ ইচ্ছাটা অন্তত পূরণ করুক ছেলে। মায়ের অনুরোধ বিয়েটা করে, কিন্তু বিয়ে হয়ে যাওয়ার পর অর্ব কিছুতেই মেনে নিতে পারছে না যে তার সাথে এত পিচ্চি মেয়ের বিয়ে হলো। তাই পরের দিন সকালে ব্যাগপাটটা নিয়ে বের হয়ে যায়। ওর মা আঞ্জুমানা আরা ওকে ওভাবে বেরোতে দেখে জিজ্ঞেস করে, কোথায় যাচ্ছ? তখন অর্ব বলে, তোমরা কেউ আমার ভালো চাও না। দাদাজান ঠিকই বলতো, এখানে থাক আমার কোনো ভবিষ্যৎ নেই। বারবার ওনার কাছে চলে যেতে বলছেন আমাকে। আমি যদি আগেই চলে যেতাম তবে গতকাল রাতে ওই অঘটনটা ঘটতো না। আমি আর এক মুহূর্তে এ বাড়িতে থাকবো না। আমি দাদুর বাড়ি চলে যাব। রান্নাঘর থেকে কথাগুলো শুনে বেরিয়ে আসে রমেনা বেগম। ছলছল নয়নে অর্বকে বলে, এসব কি বলছিস তুই অর্ব? আমার মেয়েটার কি হবে? ওসব বিয়েটি আমি মানি না মামিমা। নানাজানের সামনে ও বিয়ে করার নাটক করছি, মন থেকে আমি বিয়ে করিনি। আঞ্জুমানা আরা গিয়ে ছেলের গালে চড় মেরে দেয় আর বলে, এই শিক্ষা দিয়েছি আমি তোকে এতদিন? অর্ব এবার রাগে দুঃখে আর কোনো কথা বলে না। তার নিজের মা তাকে মারল, তাও ওই পিচ্চি মেয়েটার জন্য। ব্যাগপাটটা নিয়ে হাঁটা ধরে অর্ব। পিছন থেকে অনেকবার ডাকে ওরা, কিন্তু কারো কথা কানে তুলে অর্ব দরজা ধরে। এতক্ষণ এসব দেখছিল রায়াত। ওর মধ্যে নেই কোনো হেলদোল, নেই কোনো অনুভূতি। ভাবে অর্ব ভাই কেন রাগারাগি করছে, আর কেনই বা বাড়ি ছেড়ে চলে গেল। নিজের রুমে শুয়ে শুয়ে সব শুনছিল ইরফান শিকদার। অর্বকে চলে যাওয়ার সে কিছুতেই মেনে নিতে পারছে না। ভাবছে তার নাতিটির জীবন ঝুঁকি সে নিজেই হাতে নষ্ট করে দিল। হুট করে সিদ্ধান্ত নেওয়া তার উচিত হয়নি। এমনিতে তিনি অসুস্থ, তার উপর আজকে এই কথা ভেবে দুশ্চিন্তায় তিনি আরও অসুস্থ হয়ে পড়েন। সবাই ছুটে যান ওনার কাছে। ইরফান শিকদার একে একে সবার কাছে ক্ষমা চায়। শেষে ছোট্ট নাতিটির কাছে হাত জোর করে ক্ষমা চেয়ে বলে, দিদি ভাই, তোর ভালো করতে গিয়ে হয়তো আরও খারাপ করে বসলাম, আমাকে ক্ষমা করে দিস। পারলে নিজের স্বামীকে ভুল সঠিক বুঝিয়ে দিস আর আলকে রাখিস। কথাটা বলে উনি শেষ নিঃশ্বাস নেয়। রায়াতের এইটুকু মনে, দাদুর এসব কোনো কথা বোঝে না। কেন তার দাদু তার কাছে ক্ষমা চাইল, এই প্রশ্ন বারবার ওই ছোট্ট মনে মাছের কাঁটার ন্যায় প্রশ্ন হয়ে বিঁধে রয়েছে। সবাই কেঁদে উঠে। আঞ্জুমানা আরা ভাবে তার বাবার মৃত্যুর জন্য তার ছেলেই দায়ী। অর্ব যদি ওভাবে চলে না যেত তবে তার বাবা এতটা অসুস্থ হয়ে পড়তো না আর তাদের ছেড়ে যেত না। সেই ঘটনার পর থেকে আঞ্জুমানা আরা আর ছেলে কোনো খোঁজ খবর নেয়নি। ভাবে বাপ দাদার কাছে আছে তো থাকুক, ওর জন্য সে নিজের বাবাকে হারিয়েছে। বর্তমান ভার্সিটির ঝামেলা লাগার জন্য পুলিশ এসেছে। কিছু বহিরাগত ছেলে ভার্সিটিতে প্রবেশ করে মেয়েদের টিজ করেছিল। রায়াত সেটা প্রতিবাদ করতে গিয়ে সেই ঝামেলা জড়িয়ে যায়। পুলিশের গাড়ি এসে ভার্সিটি থামল। গাড়ি থেকে সদ্য জয়েন করা এক হ্যান্ডসাম অফিসার নামলো। সবাই সেই হ্যান্ডসাম পুলিশের দিকে তাকিয়ে আছে। রায়াতও যেন হাঁ করে তাকিয়ে আছে। রায়াতের পাশে থেকে ওর বান্ধবী মাইশা বলে ওঠে, দোস্ত, এই মাল থানায় আছে জানলে আমি আসামি হয়ে কবেই জেলে যেতাম রে। রায়াত কনু দিয়ে গুঁতো মেরে বলে, চুপ কর, দেখিস না এদিকে আসছে। পুলিশ আসা দেখে প্রিন্সিপাল এগিয়ে এসে তার সাথে হ্যান্ডশেক করলো। এরপর তাকে এগিয়ে এনে বলে, দেখুন স্যার, এই ছেলেগুলো বাইরে থেকে এসে ভার্সিটির মধ্যে মেয়েদের উত্তপ্ত করছে, কিছু বলতে গেলে বেয়াদবি আচরণ করছে। রায়াত, এদিকে এগিয়ে এসো, বলো তোমাদের সাথে ওরা কেমন বিহেভ করেছে। জি স্যার, বলে রায়াত সামনে এগিয়ে আসে।
পুলিশ অফিসার ও রায়াতের চোখাচোখি হয়। অফিসার উপর থেকে নিচ পর্যন্ত রায়াতকে এক নজর দেখে বলে, ওকে মিস রায়াত, বলুন কি কি করছে ওরা? ও সরি, মিস নাকি মিসেস? মিস রায়াতই বলুন। গুরুকুচকে অফিসারটি বলে, শিওর? রায়াত তখন সব খুলে বলে ছেলেগুলো কিভাবে মেয়েদের হেনস্থা করেছে। অফিসার কনস্টেবলকে বলে ওদের অ্যারেস্ট করতে। তারপর প্রিন্সিপালের কাছে গিয়ে আবার হ্যান্ডশেক করে বলে, আজ প্রথম আপনাদের এখানকার থানায় জয়েন করলাম, আর আজ প্রথমেই এমন বকাটেতে ধরতে এলাম। কথা দিচ্ছি আমি থাকতে এই এলাকায় আর কোনো বকাটের অস্তিত্ব থাকবে না। মায়েশা আবার রায়াতের কাছে এগিয়ে গিয়ে বলে, দোস্ত কথা বলার ধরনটাও তো জোস। উফ, আজই নাকি জয়েন করেছে। আমি তো রোজ থানায় একটা করে কমপ্লেন নিয়ে যাব। উফ, চুপ করবি? কি বলছে মনোযোগ দিয়ে শোন। অফিসার বেশ কিছু উপদেশ মূলক কথা বলে চলে গেল। সবাই যে জানার মতো চলে গেল। রায়াত ঠায় দাঁড়িয়ে কী সব ভাবছে। তখন নুরি ওকে ধাক্কা দিয়ে বলে, কী রে, কী হলো? ক্রাশ খেয়ে কি তুই স্তব্ধ হয়ে গেলি? ঘোরের মধ্যে রায়াত শুধু বলো, নেম প্লেটে কী নাম ছিল রে অফিসার? মায়েশা বলে উঠল, এভি। কেন রে? না কিছু না, এমনি। মায়েশা তখন বলে, চেহারার মতো নামটা কিউট। চল ক্যান্টিনে যা, ক্ষুধা লেগেছে। তিন বান্ধবী মিলে আড্ডা দিচ্ছে ক্যান্টিনে। মায়েশা বলে, এভি এর প্রেমে পড়ে গেছি। কেউ আমাকে প্রেমের জল থেকে টেনে তোল। নীলিমা তখন বলে উঠে, কি অ্যাটিটিউড ছিল এই অফিসার এভি এর, দেখেছিস? কোনো মেয়ের দিকে ফিরেও তাকায়নি। পাত্তা দিলে তো প্রেম করবি। মায়েশা তখন বলে, পাত্তা দিলে মানে? কি বলতে চাইছিস নীলু? ওই এভিকে জাস্ট দুদিন প্রেম পড়বে আমাদের রায়াতের, তাই নাকি? তো করে দেখা। অকপট জবাব নীলিমার। মায়েশা তখন বলে, নীলু তুই কিন্তু হেরে যাবি। তুই ভালো করেই জানিস রায়াতের প্রেমে পুরো ক্যাম্পাস আর মহল্লার ছেলেরা ডুবে আছে। নীলিমা বলে, সবাইকে এত ভাবিস না। রায়াত বলে, ছাড় না মাসি পাখি, কেন ছাড়বো? তুই ওই এভিকে সাথে প্রেম করে দেখাবি, ব্যাস আমার শেষ কথা। আমাকে তোদের চ্যালেঞ্জের মধ্যে টানিস কেন তোরা বল? মায়েশা ও নীলিমা একসাথে বলে, কারণ তুই পারবি এক অ্যাটিটিউডওয়ালা এভি অ্যাটিটিউড ভেঙে চুরমার করতে। ক্যাম্পাসে যত অ্যাটিটিউডওয়ালা ছেলে আছে সবাই তোর কাছে বিড়াল। আর ওই অফিসার ক্যাম্পাসের বাইরে বলে তার অ্যাটিটিউড ভাঙবো না। ওকে চল। রায়াত বলো। মায়েশা বলে, কোথায়? থানায়। শালার অ্যাটিটিউড ভেঙে গুঁড়িয়ে দিয়ে আসি। থানা থেকে বেরিয়ে বান্ধবীদের থেকে বিদায় নিয়ে রিক্সা করে বাড়ি যাচ্ছে রায়াত। এক মনে ভেবে যাচ্ছে চেহারাটা অনেক মিল, নামও মিলা যাচ্ছে। তবে কি এই সে? না না, উনি সে হতে যাবে কেন? এক নাম তো অনেকেরই আছে। সে যদি হতো তবে এখানে আসলে সর্বপ্রথম আমাদের বাড়িতে উঠত। এখানে তো আর থাকা জায়গা নেই। আর সে বা কেন আসবে? যে ক্ষোভ নিয়ে চলে গেছে দাদার কাছে। নানা বাড়ি চৌকাট অন্তপক্ষে তার পেরোনো না। শুধু আমি টেনশন করছি। বাড়ির সামনে রিক্সা থেকে নেমে ভাড়া মিটিয়ে গেট খুলে প্রবেশ করতেই প্রথমে সে পুলিশ গাড়িটিতে পেল রায়াত। মুহূর্তে মনে পড়ে গেল থানায় যে আকাম করে এলো, তার জন্য কি কমপ্লেন করতে আসছে তার বাবার কাছে। শুকনো ঢোক গিলে মায়েশাকে কল দেয়। ওপাশ থেকে কল রিসিভ হতে রায়াত ভয়ক্ত স্বরে বলে, অফিসার অর্গব স্যার ভুইয়া, গাড়ি আমার বাড়ির সামনে। কি? কেন? মনে হয় বাবার কাছে কমপ্লেন করতে আসছে। এখন কি হবে? তুই তো শেষ রায়াত। শালা এভি সত্যি কমপ্লেন করতে চলে এলো। শালা তো সেই মাল একটা। এখন আমি কি করব? তা জানি না। আমি বাড়ি থেকে পালাবো, কারণ একটু পর নিশ্চয় আমার বাড়িতে আসবে। রায়াত ফোন রাখে। থানায় উল্টাপাল্টা কাজের কথাগুলো মনে পড়ে। থানার ভেতর প্রবেশ করতে প্রথমে এভি এর সাথে দেখা হয়ে যায় তিন বান্ধবীর। এভি তখন বেরোতে ছিল। ওদের দেখে এভি শুধায়, ওরা এখানে কেন? রায়াত পিলারে হাত রেখে ঘুরে ভাব নিয়ে দাঁড়ায়। মাইশা রায়াতকে দেখিয়ে বলে, আসলে স্যার ওর বুকে চিনচিন ব্যথা হচ্ছে। এভি একবার রায়াতকে দেখে মাইশাকে বলে, ওনার বুকে ব্যথা তো এখানে কি?
এটা তো থানা, হাসপাতালটা পূর্ব দিকের রোডে অবস্থিত। নীলিমা বলে, কিন্তু ওর মন তো আনচান করছে, মনের অবস্থা খুবই খারাপ। এবি কিছু ভেবে বলে, আই থিঙ্ক মানসিক প্রবলেম। পাবনা যেতে পারেন, ব্যবস্থা করে দিব, চেনা জানা লোক আছে। বোকার মতো মায়েশা বলে, আপনার ফোন নাম্বারটা পেলেও এমনি তো ভালো হয়ে যাব। বুড়ো গঞ্জিত করে এবি বলে, কিভাবে? নীলিমা তখন মায়েশার বোকামি ঢাকতে বলে, আসলে স্যার যদি এরপর কেউ ডিস্টার্ব করে তখন আপনাকে কল করতে পারবো, তাই ও কনস্টেবলের নাম্বার নিয়ে যান, ওকে কল করলেই হবে। কথাটা বলে এবি কনস্টেবল জব্বরে ডাকে। মায়েশা রায়াতকে কোনো দিয়ে গুঁতো মেরে ফিসফিসিয়ে বলে, দেখছিস কত বড় অপমান, শালা বড্ড খারুস মাল মনে হচ্ছে। রায়াত এবার সামনে ঘুরে এবিকে বলে, বোঝে না একটা মেয়ের চোখের ভাষা, তার মনে কেন উতাল পাতাল ঝড় উঠে, কেন বুকে আনচান করে। এবি একটু ঝুঁকে বলে, কেন? পাশে থেকে মায়েশা বলে উঠে, প্রেম পড়লে। এবি সোজা হয়ে দাঁড়িয়ে শব্দ করে গলা পরিষ্কার করে বলে, মনে হচ্ছে এসব বিষয় পিএইচডি করা আপনাদের। নীলিমা বলে, না না স্যার, আসলে আপনাকে দেখার পর থেকে ওর বুকের মধ্যে তোলপাড় শুরু হয়েছে। মেয়ে মানুষ ফ্লার্ট করে জানা ছিল না, আজ দেখলাম। এখন মনে হচ্ছে যে ছেলেগুলোকে ধরে নিয়ে আসলো, ওরা ঠিক কথা বলছে। তোমায় ওদের আগে আগ বাড়িয়ে জ্বালাতন করতে গিয়েছি। থানার সেলের মধ্যে থেকে ছেলেগুলো বলে উঠল, হ্যাঁ হ্যাঁ স্যার, বুঝেছেন, ওরাই আমাদের আগ বাড়িয়ে কথা বলতে এসেছিল। যখন আমরা ওদের কথা পিঠে কথা বলে সায় দিয়েছি, তখন ওরা আমাদের সাথে ঝামেলা লাগায়, বলে আমরা নাকি ওদের টিচ করছি। এই মেয়ে, এই তোমার নাম কি? রায়াতের উদ্দেশ্য করে রায়াত থতমত খেয়ে যায়, তবুও সবার সামনে নিজের স্বাভাবিক দেখায়, বলে, রায়াত ইফতা। কানে হাত দিয়ে না শোনার ভান করে একটু চোখে এবি করে, কি ইফতারি? রায়াত চমকে তাকায় এবির দিকে। ইফতা নাম কি ইফতারি বলে? অর্ব ভাই ওকে ভেঙাতো, কখনো রায়াত বা ইফতা বলতো না। এবির মুখে এই কথা শুনে ওর অর্বকে কথা মনে পড়ে গেল। এবি এবার তিনজনকে বলো, এই তোমাদের বাবা মারা জানে তোমরা ভার্সিটিতে এসব করো, ছেলেদের টিস করো, তাদের থেকে ফোন নাম্বার চাও? মাসা হুট করে বলে ওঠে, না না স্যার, সবাই থেকে তো নাম্বার চাই না, শুধু আপনার থেকে চেয়েছি, কারণ আমাদের বান্ধবী আপনাকে ভালোবেসে ফেলেছে। কোনো দিয়ে এক গুঁতো মেরে দেয় রাত মায়েশাকে চুপ করার জন্য। মায়েশার কথা শুনে এবি বেশম লেগে যায়। জব্বার এক গ্লাস পানি এনে দেয়। পানি খেয়ে এবি বলে, ভালোবাসা এতটা ঠুনকো? তোমার বান্ধবীর কাছে যে এক নজর দেখতেই ও আমার প্রেমে পড়ে গেল। হাউর ছিল নামে তোমাদের বলছি, এই অর্ব আবছা ভুইয়া কাছে ভালোবাসা এতটা মূল্যহীন না যে যাকে তাকে অপাত্রের হাতে দান করে। ধমকে অর্ব আবার বলে, যাও বাড়ি যাও, ফার্দার যদি থানায় এসে পাশে তোমাদের দেখেছি না, তাহলে সব কটাকে লকাবে পড়ব। মা বাবা পড়াশোনা করাতে ভার্সিটিতে পাঠিয়েছে, আর মেয়েরা দেখো প্রেম বিলেয়ে বেড়াচ্ছে। অর্বকে কাছে অপমান হয়ে তিন বান্ধবীর আগে ফুঁসতে ফুঁসতে থানা থেকে বের হয়। আগে কখনো কোনো ছেলে ওদের এভাবে বলেনি, বরং ছেলেগুলোকে কিছু না বলতে উল্টো ওদের প্রেমে হাবুডুবু খেয়েছে অনেকে, আর এরা নাকে দড়ি দিয়ে সবগুলোকে নাকানি চুবানি খাইয়েছে। একটা বড় শ্বাস টেনে রাত বাড়ির মধ্যে প্রবেশ করার জন্য নিজেকে প্রস্তুত করে নেয়। থানা থেকে যদি কেউ কমপ্লেন করতেই আসে বাবার কাছে, তবে সে মিথ্যা সত্যি বলে বাবাকে বুঝিয়ে দেবে ওই অভ্যকে মিথ্যা বলছে। সকালে যে ছেলেগুলো ধরে থানা পুড়েছে, তাদের থেকে ঘুষ খেয়ে এখন ওর নামে মিথ্যা বলছে। মনে মনে এসব বুদ্ধি এঁটে নেয় রায়াত। ধীরে ধীরে বাড়ির সদর দরজার দিকে এগোচ্ছে রায়াত। সদর দরজা দিয়ে ঢুকতে থমকে দাঁড়ায়। ড্রয়িং রুমে সেই অফিসারটি দাঁড়িয়ে আছে, তাকে ঘিরে আছে পরিবারের সবাই। রায়াতের বুবু আঞ্জুমানের চোখে জল। এত বছর পর ছেলেকে পেয়ে তিনি অশ্রুসিক্ত। দাদি, বাবা, মা, ভাই সবার মুখে যেন খুশির ঝলক। রায়াতের পা যেন আর চলছেই না, তার মানে সে যা ভেবেছিল তাই। এই সেই
আইটি তার ফুপুর ছেলে অজ্ঞ আফসার। সদর দরজা রায়াতকে দাঁড়িয়ে থাকতে দেখে রায়াতের মা রামেনা বেগম বলে, কিরে তুই ওখানে দাঁড়িয়ে আছিস কেন? রমেনা বেগম কথায় সদর দরজার দিকে তাকায়। অর্ঘ ঘাড় ঘুরিয়ে রায়াতের দিকে তাকায়। আঞ্জুমানা আরা হেসে বলে, দেখ রায়াত, দেখ কে এসেছে, আমার ছেলে ফিরে এসেছে দেখ। রায়াতের দাদি আনোয়ারা বেগম বলেন, দিদি ভাই দেখো, আমার দাদু ভাই, আমার নাচ জামাই ফিরতে আইসে। এই কথা শুনে সকলের মুখে হাসি বিলীন হয়ে যায়। রায়াতের বুকের মাঝে যেন উতাল পাতাল ঝড় উঠে যায়। মনে মনে ভাবে, দিব্যি দিব্যি তো ভালোই ছিল, এর মধ্যে এই লোক আগমন দরকার কি ছিল? আনোয়ারা বেগম আবার বলে, কিরে দিদি ভাই, ভিতরে আয়, নজ্জামাইয়ের জন্য শরবত টরবত কর। তখন সাবেকুর রহমান বলে, আহ মা, তুমি এসব পুরানো কথা কেন তুলছো আবার? দেখছো ছেলেটা কতদিন পর ওর মায়ের কাছে ফিরে আসছে, তুমি কি আবার চাও ও বুবুর কাছে থেকে চলে যাও? রায়াত মা, যাও তোমার রুমে যাও, ফ্রেশ হয়ে রেস্ট নাও গিয়ে। রায়াত মাথা ঝাঁকিয়ে হ্যাঁ সম্বোধন করে ভিতরে চলে যায়। অর্কপর মা আমাকে বলে, এখন থেকে আমি এখানেই থাকবো, আপনার কোনো অসুবিধা নেই তো মামা? না না, অসুবিধা হবে কেন, তোমার জন্য তো তোমার ঘরটা পড়েই আছে। এতদিন সযত্নে বুবু তোমার ঘরটা সাজিয়ে গুছিয়ে রেখেছে। তা কবে চাকরিতে জয়েন করলে? আজই ঢাকা থেকে এসে এখানকার থানায় জয়েন করলাম, তারপর ভার্সি না মানে তারপর এখানে এলাম।